কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আচ্ছা, শাসক নেতা তিনি যে জেলাতেই যাক না কেন একই ভাষাতেই কি তারা হুমকি দেন? এই প্রশ্নটা বিরোধীরা এই কারণে তুলছে, তার কারণ কয়েকদিন আগে মালদাতে শাসক নেতার গলায় শোনা গেছিল যে বিধানসভায় ঠিক ফুটবলে যেমনভাবে পায়ে মেরে পায়ে আঘাত করে খেলতে হয়, বিধানসভাতে সেই রকমভাবে খেলার জন্য দলকে প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন। এবার আসুন বীরভূমের তৃণমূল নেতা, তিনি তো স্পষ্ট কোনো রাগঢাক না রেখে বলছেন যে বিজেপিকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আমি প্রথমে আপনাদের শোনাবো ঠিক কী ভাষায় বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের এই নেতা, দেখুন। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। ইনি হচ্ছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস। তিনি যখন এই মন্তব্য করছেন, তৃণমূলের টাউন সভাপতি তিনি পাশে বসে রয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও শাসক নেতৃত্বের তার মানে এই মন্তব্যে সম্পূর্ণ সহমত রয়েছে। ঠিক যেমনভাবে কয়েকদিন আগে মালদার তৃণমূল নেতা, আমি দেখাবো আপনাদের, তিনি যখন এই মন্তব্য করছেন, পাশে কে বসে আছেন জানেন? উর্দিধারী পুলিশ বসে আছে। পুলিশকে পাশে বসিয়ে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে শাসক দল এই রকমভাবে প্রস্তুতি নেবে, কোট আনকোট এইরকমভাবে খেলতে হবে যাতে বিরোধীরা কোনো রকম জায়গা না পায়। কি বলেছিলেন কয়েকদিন আগে মালদার তৃণমূল নেতা, পুলিশকে পাশে বসিয়ে? দেখুন। আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। আমি একটা আশঙ্কার জায়গা থেকে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। শীর্ষেন্দুরা, পঞ্চায়েত ভোটে এই যে পঞ্চায়েত ভোট হয়ে গেল, 50-এরও বেশি মানুষের প্রাণ এই ভোটে চলে গিয়েছে। একটা সমবায় ভোট, সেটা করতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স দিয়ে। আপনি আরও ভালো জানবেন যে কলকাতা হাইকোর্টকে এই নির্দেশ দিতে হচ্ছে, পুলিশ যদি না পারে একটা বহুতলকে ভাঙার জন্য সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত আনার নির্দেশ তিনি দিতে পারেন। আমি বলছি কোথাও না কোথাও শাসক দলের তরফে লাগাতার এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত না দলীয় স্তরে না প্রশাসনিক তরফে নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। কোথাও না কোথাও 26-এর নির্বাচন তার মানে আরেকটা রক্তাক্ত নির্বাচনের দিকে এগোচ্ছে না তো? ক্ষমতালোভী শাসকের ক্ষমতায় টিকে থাকতে চেয়ে রাজ্যের গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলছে শাসক দল। এই জায়গায় ভয়ের সন্ত্রাস তৈরি হচ্ছে। আর শব্দের সন্ত্রাস, বোমাগুলির না, শব্দের সন্ত্রাস, ভাষার সন্ত্রাস। এটা কি দেখছে বাংলা? আজকে যে বোলপুর নিয়ে কথা বলছেন, তার আগের নেতার যার অক্সিজেন কম যেত, তিনি তো চরম বলুন, আজকে পুলিশের মাথায় বম মারুন, সেই একই জিনিস চলে আসছে পরপর। প্রত্যেকটা ভোটার ভাবছে কিভাবে সকাল থেকে ভোটটা দিতে যাবে কি যাবে না। আজকে মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, বীরভূম বলুন, প্রত্যেকটা জেলাতে এরকম অবস্থা চলছে। আজকে কোন জায়গায় আমাদের বাস, পারিপার্শ্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে? আজকে মানে প্রশাসনের কাণ্ডারিরা কি বুঝতে পারছেন না যে কি নৈরাজ্য, কি দুর্নীতি এবং কি ভাষার জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? আজকে যে জায়গাতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত মানে সন্ত্রাস এবং যে আমরা ভয়ের অবস্থায় আমরা পড়ে আছি, আর সেই জায়গাতে দুষ্কৃতীরা চারদিকে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এইমাত্র একজন নেতা বলছিলেন যে বিরোধী দলই থাকবে না, বিরোধী নেতাই থাকবে না। কিন্তু একটা গণতন্ত্র থাকতে গেলে শাসক দলের সঙ্গে বিরোধী দলও থাকা উচিত। একেবারে, বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্র তত পল্লবিত হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা তার, সেই জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে গণতন্ত্রটাই থাকে না। আর আজকে গণতন্ত্রটাই যদি তুলে দেন, তাহলে সেই জায়গাটা কি থাকবে? কেন রাজ্য সরকার কেন বুঝতে পারছেন না যে শাসক দলই হোক আর বিরোধী দলে হোক, এই রাজনৈতিক আকচাকচিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা কেন, কিসের জন্য হবে, সেই জায়গাটা ভাবার চেষ্টা করুন। সেইখানেতে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেই জায়গাটাতে যাতে
ঠিক করে থাকি, ঠিক জায়গায় থাকি। আমি বলছি গত রাজনীতিবিদদের সম্পর্কে গতকালই মোক্ষম মন্তব্যটা করেছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। তিনি বলছেন মানুষ মরছে, মরতে দিন, আপনাদের কিছু যায় আসে না, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। এইটা হচ্ছে জেম অফ দ্য কমেন্ট, যেটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে বারে বারে অভিযোগগুলো সামনে আসে। অবশ্যই একেবারে মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আমি বলছি রাহুল দা, নিঃসন্দেহে আপনাকে বলতে হবে, তার কারণ মন্তব্যটা শুনবেন দয়া করে। সেখানে বলছেন যে বিজেপি যারা করবেন তাদেরকে নাকি তিনি এরকম দুয়ারে কেলানি দেবেন। আমি মার্জনা করবেন আমার এই বক্তব্যকে উচ্চারণ করার জন্য, তার কারণ এই বক্তব্যটা এমনভাবে তিনি বলেছেন, বলতে বাধ্য হচ্ছি। আমি আবারও মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি বলছি তার মানে বিজেপি করাটা অপরাধ? কোনো একজন ব্যক্তি তার সম্পূর্ণ স্বাধীনতা আছে, সে তৃণমূল করবে, বিজেপি করবে, সিপিএম করবে, কংগ্রেস করবে, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না, সম্পূর্ণ তার মন্তব্য, তার চয়েস। এটা কি কোনো একজন শাসক নেতা স্থির করে দেবেন তিনি কোন রাজনৈতিক দল করবেন? শুভ্র, তোমার সাথে আমি একদম একমত। যারা এই কথা বলে তারা তাদের কোনো দায়বদ্ধতা নেই, প্রথম মানে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়াটা এটা বলার অধিকার তাদের নেই। হ্যাঁ। সে যে কোনো দলের নেতা হোক, নেত্রী হোক, তাদের বিরুদ্ধে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দ্বিতীয়ত এই বক্তব্যের কোথাও কোনো রকম সমর্থন আমি করি না, কারণ এটা ঠিক করবে যদি কোনো আমি এটা রেকর্ড রাখলাম যে আপনি বলছেন যে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দল কি ব্যবস্থা নেবে? টানা নজর থাকবে রাহুল দা। একটু বলতে দাও আমাকে। এই তার মানে ভাষা সন্তোষের কথা যে শীর্ষেন্দু একটু বললো না, একদম বাদ দিয়ে বললো, একটা দিকে ব্ল্যাঙ্ক করে বললো। আমি বিনয় কুমার, প্রমোদ দাস কথা বলতে চাই না, সে নিয়ে আপনি বহু আগের কথা, ট্র্যাডিশনকে দায়িত্ব নিয়ে বয়ে চলেছেন। আমি বলছি ট্র্যাডিশনকে একেবারে চওড়া কাঁধে নিয়ে যাচ্ছেন। পর তাদের ভাষা সন্ত্রাস বলে দেখো একের পর এক। শুভেন্দু বাবু, আমি তো আপনি সেই ট্র্যাডিশন সিপিএম করেছিল, সেটা এখন দায়িত্ব সহকারে মহামান্য বিচারপতির একটা কথা আমি একদম শিরোধার্য বলবো, কোদালকে কোদাল বলুন। যদি কোথাও দাঁড়িয়ে এই দায়বদ্ধ থাকা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা উচিত। আজকে নির্বাচন কেন রক্তাক্ত হবে, এটা যেমন শাসক দলের ভূমিকা, এটা প্রত্যেকটা বিরোধী দলের ভূমিকা। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি, কংগ্রেস শাসক, আমি বলছি শাসক যারা, তারা যখন সরকার চালাচ্ছে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। আমি বেশি কথা বলতে চাই না, প্রভোকেশন নিয়ে এত কথা বলতে চাই না, বহু কথা বলতে হবে হয়, তার কারণ এখানে লাগাম পড়ানো যায় না। আমিও বলবো কালকে প্রধান বিচারপতি আরেকটা বলেছেন যে রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। একদম এইগুলো দেখুন, আমি সমর্থন করি না যদি বলে থাকেন, দল দেখবে, সেটা সরকার দেখবে, প্রশাসন দেখবে, কেউই প্রমোশন দেবে আচ্ছা, যে কোনো দলের। রাহুল দা বোঝা গেছে আপনি সমর্থন করেন না, বোঝা গেছে। বিজেপি হলে না বোঝা গেছে তো রাহুল দা আপনি সমর্থন করেন না। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলো। কিন্তু ব্যাপার হলো যে দেখুন, এখানে তৃণমূল ভোটারদের নিয়ে ভাবে না তা নয়, তৃণমূল বেসিক্যালি ভোটারদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কারণ তারা জানে যে 26-এ তারা ভোট পাবে না, এবং এ যাবৎ বিজেপির 250-র বেশি কর্মীকে তৃণমূল খুন করেছে, আগামী দিনে আরও খুন করবে, সেই সব প্রস্তুতি এই নেতারা নিচ্ছেন। তার আগে এগুলো ওয়ার্ম আপ চলছে। রাহুলবাবু এখানে বলছেন উনি সমর্থন করেন না, ওনার বলায় কী যায় আসে? উনি কি দল? উনি দল নন, উনি দলের অফিসিয়াল মুখপাত্র নন, উনি দলের একজন সমর্থক মাত্র। এখানে আজকে একটাও অ্যারেস্ট হয়েছে, এই যে এত কুকথা বলছে মমতা ব্যানার্জি তো এত দিচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, এই অস্ত্র উদ্ধার করতে হবে, একটাও অ্যারেস্ট হয়েছে? আজকে আপনার এই যে সুশান্ত ঘোষ, এইখানে ঢিলছড়া দূরত্বে কাউন্সিলর, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করা হয়েছিল, সেই মামলার কি হলো? কেসের তদন্ত কি হলো? দুলাল সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন। এইটা দেখাতে চাইবো যে এই রকম মন্তব্য বা কুকথা এটা প্রথমবার নয়। এই যে আজকে দুয়ারে সরকার, অত্যন্ত একটা আমি বলছি প্রশংসনীয় পদক্ষেপ, যেখানে সরকারি পরিষেবা একেবারে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। সেই দুয়ারে সরকারকে কার্যত অপভ্রংশ করে উদয়ন গুহ, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি একটা সময় বলেছিলেন দুয়ারে প্রহার। আজকে যেটা দুয়ারে ... আরেকজন শাসক নেতা বলছেন। আমি কি বলেছিলেন সেদিন উদয়ন গুহ থেকে শুরু করে আছে, অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উত্থাপন করছিলেন কিছুক্ষণ আগে শীর্ষেন্দু সিনহা রায়, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে উদয়ন গুহ, কিভাবে তারা হুমকি দিয়েছেন এর আগে দেখো। কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন তার জন্য আরেকটা নতুন প্রকল্প চালু করা হবে, সেটা হচ্ছে দুয়ারে প্রহার। এই দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে পারে আপনারা সঠিক রাস্তায় চলুন। কি করতে হয়? চাষ দিতে হয়, মোটা মোটা পাচন করতে হয়, ডাকাতে হয়। চাপড় মারে হয় না, পাচনের বাড়ি দিয়ে জমিটাকে ভালো করে উর্বর তৈরি করতে হয়। শতরূপ ঘোষ, দেখুন আমি একটা কথা বলি, এইদের এই কথাগুলোকে না শুনলে আগে বিরক্ত লাগবে, এখন এদের ভাড়ামো দেখলে হাসি পায়। আমি কেন বলছি কথাটা, আমি প্রথমেই বীরভূমের এই তৃণমূল নেতাকে আমি প্রশংসা করব, কৃতজ্ঞতা জানাবো যে বিরোধীদেরকে খালি বলেছেন যে দুয়ারে গিয়ে কেলিয়ে আসবেন কি মারধর করবেন, এইটুকু।
তো বিরোধীদের জন্য খালি মারধরটা বরাদ্দ রেখেছে, নিজের দলের লোককে তো দুয়ারে গিয়ে বকটুইতে বীরভূমে প্রথমে কুপিয়েছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তৃণমূলকে যেভাবে মারে বিরোধীদেরকে অতটা খারাপভাবে মারে না, সেই দিক থেকে দেখতে গেলে লোকটা এমনি খারাপ না, ভালোই। দ্বিতীয় কথা আমি বলছি, এই যে আপনি অনুব্রত মণ্ডলকে দেখালেন, ভাই পশ্চিমবাংলার একটা মানুষকে হাত তুলে বলতে বলুন তো যে 2011-এ তৃণমূলের সরকার হওয়ার আগে অনুব্রত মণ্ডল বলে কোনো নেতার নাম শুনেছিলাম? এরা সব বড় বড় মস্তান হয়েছে পুলিশের কোলে ওঠার পরে। শতরূপ, অনুব্রত মণ্ডল একমাত্র জেলা সভাপতি প্রথম থেকে এখনো পর্যন্ত যেখানে কোনো বদল হয়নি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আস্থাশীল অনুব্রত মণ্ডলের ওপরে, তার থেকে এটা প্রমাণিত হবে কেন বদল? গরুর পাচারের টাকা আসছে, বালি পাচারের টাকা আসছে, কয়লা পাচারের টাকা আসছে, একটা জেলা বেআইনি টোল ট্যাক্সের টাকা আসছে, একটা জেলা থেকে এত টাকা যদি কালীঘাটে পৌঁছে দেওয়া হয় তো বদলটা হবেই বা কেন? আপনার কাছে বদলের যা প্যারামিটার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বদলের যা প্যারামিটার, দুটো তো এক নয়। আমি যে কথাটা আমি বলছিলাম কাইন্ডলি যদি আমি বলে নিতে পারি, এদের এই যাবতীয় রংবাজি, যাবতীয় মস্তানি হচ্ছে যবে থেকে এরা পুলিশ হাতে পেয়েছে তার উপর, তবে থেকে শুরু হয়েছে। 2013 কি 2018 পঞ্চায়েতেও যদি আপনি দেখেন শুভ্র, দেখবেন যে তৃণমূল যে সন্ত্রাসটা করেছিল, তৃণমূলের লোকেরা মূলত সন্ত্রাসটা করেছে। 2023-এর পঞ্চায়েতটা আমি আপনাদেরকে অনুরোধ করব, এবিপির আর্কাইভ থেকে আপনারা ঘটনাগুলোকে দেখুন। মানে বিরোধীদেরকে ভোট দেওয়া থেকে আটকানো থেকে শুরু করে গণনার দিন বিরোধীদের ছাপ আছে এরকম ব্যালট পেপারকে ছিঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত গোটা কাজ মূলত অভিযোগ সামনে। আমি যদি শেষ করি কথাটা প্লিজ, অভিযোগ আমি সেটা নিয়ে কথা বলছি না, বলছি এই যে অপারেশনটা করেছে মূলত পুলিশ এবং সরকারি অফিসার, বিডিও এসডিওরা। পুলিশ এবং বিডিও এসডিও বাদ দিয়ে যে তৃণমূলের যে নেতা বলছে দুয়ারে, ওখানে পুলিশকে থানায় বসিয়ে রাখুক না, বিরোধীরা দুয়ারে। আমি বলছি সেই কারণে এই ছবি দেখতে হয় বীরভূমে, যে কলার ধরার পর্যন্ত দুষ্কৃতীরা সাহস পায়। বীরভূমে এই ছবি আমাদের দেখতে হয় রাহুল। তৃণমূলের এই নেতাগুলো, একটা কথা শেষ করি, তৃণমূলের এই নেতাগুলো না অনেকটা বলিউডের শক্তি কাপুরের মতো। এরা বলিউডের শক্তি কাপুর কেন বলছি? একদম ঠিক বলেছেন। শেষ করি কথাটা, আপনি নিশ্চয়ই বলবেন। মানে এরা এদের ক্যারিয়ার শুরু করেছিল ভিলেন হিসেবে, তারপর আস্তে আস্তে কমেডিয়ান হয়ে গেল। একদম তুই বলছিস। সতেরোটার সময় তপঙ্গ, শুকুর আলী, মজিদ মাস্টাররা তরিত্তব দলত পুলিশ ছাড়া মস্তানি করতে পারে না। পুলিশ নিয়ে মস্তানি করেছে, কোনো বিরোধী পুলিশ নিয়ে মস্তানি করেছে। দ্বিতীয়ত এই দীপ্তাশ্বর জজ যেটা কথা বললো না, শুভেন্দু অধিকারী যখন প্রধানমন্ত্রীর কথা বিরোধিতা করে, শুভেন্দু বিরোধী দলের দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়? শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা নিয়েছে বলছেন? আপনি বলুন, আপনার দল, আপনি তো দলের হয়ে। আরে ভাই, পাশাপাশি এইদিকেও আমাদের নজর থাকবে। একেবারে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে জঙ্গি যোগের অভিযোগ যখন এনেছেন, হয় প্রমাণ দিন, তা না হলে ডেডলাইন বেঁধে দিচ্ছেন, 48 ঘন্টা সময় দিচ্ছেন, তার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন তাহলে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে। এইভাবে চ্যালেঞ্জ ছুটছেন কুণাল ঘোষ। দীপ্তাশ্বর যশের কাছে আসবো। আমি বলছি একটা জায়গায় আপনাকেও মানতে হবে যে অভিযোগ যিনি আনেন, প্রাথমিকভাবে সেই অভিযোগের প্রেক্ষিতে কিছু তথ্য প্রমাণ সামনে রাখা, সেটা তো অভিযোগকারীর ওপরই দায়িত্বটা বর্তায়। অর্থাৎ অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন জঙ্গি যোগের, আমি বলছি কিছু তথ্য প্রমাণ তো নিশ্চয়ই বল তো এখন বিরোধী দলনেতার কোর্টে। প্রথম কথা, কুণালবাবু বোধহয় ষষ্ঠাঙ্গে ক্ষমা চেয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন জেল থেকে ফেরার পথে, সেটা আমি জানি না, সেটা রাহুলবাবু ভালো বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কাশ্মীরের জঙ্গি এসে ক্যানিংয়ে লুকিয়ে থাকে, পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজে পায় না, তাকে এসে এখান থেকে কাশ্মীরের জঙ্গি পুলিশ খুঁজে বার করে। বাংলাদেশের জঙ্গি এখানে এসে থাকে, তার ভোটার কার্ড হয়ে যায়, তাকে পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজে পায় না, তাকে আসামের পুলিশ এসে ধরে নিয়ে যায়। জঙ্গিদের এই জামাই আদর কেন? জঙ্গিদের নিয়ে এত মাথায় তোলা কেন? আজকে বাজেটে যেখানে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, উনি 600 খারিজি মাদ্রাসা খুলছেন। এই খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব বাবু কি বলেছিলেন সে আমরা সবাই জানি, যে মাদ্রাসাগুলো কিসের কারখানা। দেখো, জঙ্গি হানা নিয়ে, আচ্ছা কে বলছি? শুভেন্দু অধিকারী। আমি তার কথা পরে আসছি। দ্বিতীয় কথা, জঙ্গি হানা নিয়ে পুলমায় এত বড় একটা ঘটনার পরেও যে জঙ্গি যোগ নিয়ে প্রশ্ন উঠলো, তখন তৎকালীন রাজ্যপাল সত্যেন্দ্র মালিক প্রমাণ দিতে গেলেন, তার মুখ বন্ধ করার জন্য 300 কোটি টাকা তাকে ঘুষের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে সিবিআই রেড হলো। আজকে দাঁড়িয়ে 5 সালে একটা জঙ্গি যোগ জানেন। দ্বিতীয়ত আমি শেষ করে শুভেন্দু অধিকারী তার কথার দাম আছে। একটা বিরোধী দলনেতা তারিখের পর তারিখ যায়, ডেটের পর ডেট দেয়, দিনের পর দিন বলে যায়। শতরূপ ঘোষ, আমি দুটো সেন্টেন্স বলছি। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে এইটা বলার মতো কোনো ঘটনা বা কোনো তথ্য, কোনো প্রমাণ আমাদের সামনে আছে বলে আমাদের মনে হয় না। এখনো পর্যন্ত এটা বলার কোনো কারণ আছে বলেও আমরা মনে করি না। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও ঘটনা যে কথাগুলো আসলো এখানে, পশ্চিমবাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য এখানে জাল পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে গোপনে টেররিস্টদের স্লিপার সেল চালানো অত্যন্ত সহজ কাজ হয়ে গেছে। টাকা দিয়ে সব কিছু করে নেওয়া যায়। খাগড়াগড়ে হচ্ছে টেররিস্টদের জন্য বোম তৈরি করা। অতএব
পশ্চিমবাংলাকে যাতে জঙ্গিরা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে এইটা দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ বেশ, সরকারের। বেশ, আমি বলছি সেই কাজ এইটা যেন এরা করতে শুধুমাত্র পারে। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার মধ্যে গোটাটা সীমাবদ্ধ নেই, তার কারণ অভিযোগটা একেবারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পর্যন্ত তারা অভিযোগ জানাবেন বলে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছিলেন। ফলে এই জল এখন কত দূর গড়াবে নিঃসন্দেহে আমাদের এই বঙ্গ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হতে চলেছে। আপাতত আলোচনা এই পর্যন্তই, নজরটা আমাদের সেদিকে থাকবে।